আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? গত ক্লাসে একজন আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। মনে আছে কি পড়েছিলাম গত ক্লাসে? বিপণনের বৈশিষ্ট্য। ভেরি গুড, বিপণনের বৈশিষ্ট্য। আজকে আমরা পড়ব বিপণন ধারণার অন্তর্ভুক্ত মৌলিক বিষয়াবলী। সবাই কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। যাদের কাছে বই আছে তারা 1.05 দেখো, বিপণন ধারণার অন্তর্ভুক্ত মৌলিক বিষয়াবলী। সবার কি বই কেনা কমপ্লিট হয়েছে? জি মিস, বই কিনেছি। থ্যাংক ইউ। বইতে এটা সবাই খুঁজে পেয়েছো? দেখো 1.05 বিপণন ধারণার অন্তর্ভুক্ত মৌলিক বিষয়াবলী। জি ম্যাম। আচ্ছা, এখানে একটা চিত্র আছে দেখো। বিপণনের মৌলিক ধারণাসমূহ। প্রথমে আসছে প্রয়োজন, অভাব ও চাহিদা, এরপরে পণ্য, সেবা ও অভিজ্ঞতা, ভ্যালু ও সন্তুষ্টি, বিনিময়, লেনদেন ও সম্পর্ক এবং বাজার। বিপণনের এই মৌলিক ধারণার প্রত্যেকটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। দেখো, প্রয়োজন, অভাব এবং চাহিদা। প্রয়োজনটা কি? প্রয়োজনকে ইংরেজিতে বলা হচ্ছে নিডস। মানুষের প্রয়োজন থেকেই বিপণনের মৌলিক ধারণাগুলোর উদ্ভব হয়েছে। প্রয়োজন হচ্ছে মানুষের এমন একটি মানসিক স্তর যখন কোনো কিছুর প্রাপ্তি থেকে সে নিজেকে বঞ্চিত মনে করে। প্রয়োজন হচ্ছে মানুষের এমন একটি মানসিক স্তর যখন কোনো কিছুর প্রাপ্তি থেকে সে নিজেকে বঞ্চিত মনে করে। অর্থাৎ ভোক্তা যখন কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করে তখন তার অনুভূতিকেই প্রয়োজন বলে। যেমন ক্ষুধা লাগলে মানুষের মনে খাদ্য থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি সৃষ্টি হয়, যা পূরণের জন্য খাদ্যের প্রয়োজন। আমি এইটুকুন ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এখানে প্রয়োজনের দুটো সংজ্ঞা আছে, সেকেন্ড লাইন এবং এই লাইনটা। যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটাই শিখে রাখবে। প্রথম সংজ্ঞাটা ছিল প্রয়োজন হচ্ছে মানুষের এমন একটি মানসিক স্তর যখন কোনো কিছুর প্রাপ্তি থেকে সে নিজেকে বঞ্চিত মনে করে। আর এরপরের সংজ্ঞাটা হচ্ছে যে এই লাইনটাকে ব্যাখ্যা করেছে ওরা, যে ভোক্তা যখন কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করে তখন তার অনুভূতিকেই প্রয়োজন বলে। যেমন ক্ষুধা লাগলে মানুষের মনে খাদ্য থেকে বঞ্চিত হওয়ার অনুভূতির সৃষ্টি হয়, যা পূরণের জন্য খাদ্যের প্রয়োজন। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। প্রয়োজন সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। এরপরে দেখো অভাব। অভাবকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়ান্টস। একটু খেয়াল করো যে আমি এখানে ব্র্যাকেটের মধ্যে রেখেছি। অভাব কি সেটা এখান থেকে পড়তে পারবে।
প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে। প্রথমে মানুষের মধ্যে প্রয়োজন দেখা দিবে, অর্থাৎ মানুষ কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করলে তার যে অনুভূতিটা হয় সেটা হচ্ছে প্রয়োজন। এখন সেই প্রয়োজন ব্যক্তির জ্ঞান, তিনটা বিষয় খেয়াল করো, ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে। যেমন ক্ষুধা লাগলে বাংলাদেশিরা ভাতের অভাব বোধ করে এবং আমেরিকানরা ফাস্ট ফুডের অভাব বোধ করে। দেখো, ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হচ্ছে প্রয়োজন, তখনই কিন্তু সেটা অভাবে পরিণত হচ্ছে। যেমন ক্ষুধা লাগলে আমরা বাংলাদেশিরা সাধারণত ভাতের অভাব বোধ করি, যে আমার ক্ষুধা লাগছে, এখন ভাত দরকার। আর আমেরিকানরা কি করে? ফাস্ট ফুডের অভাব বোধ করে। তাহলে এই যে ভাত কিংবা ফাস্ট ফুড, এটা হচ্ছে নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার কথা? প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে আমরা অভাব বলি। অভাব ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার না হলে বলো, আমি আবার বুঝিয়ে দিব। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো চাহিদা। চাহিদাকে ইংরেজিতে বলা হচ্ছে ডিমান্ড। একটু খেয়াল করো, আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এখান থেকে পড়ে চাহিদা কি সেটা তোমরা লিখতে পারবে। কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য অর্থাৎ অভাব পূরণের ক্ষমতা এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থাৎ চাহিদা হতে হলে তিনটি শর্ত থাকতে হবে, সেটা হচ্ছে কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা। যে কারো অভাব আছে, পর্যাপ্ত পরিমাণে অর্থ বা টাকা পয়সাও আছে সেই অভাব পূরণের জন্য, কিন্তু তার অর্থ বা টাকা পয়সা ব্যয় করার কোনো ইচ্ছা নাই, তখন কিন্তু সেটাকে চাহিদা বলা যাবে না। চাহিদা হতে হলে এই তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে, যে কোনো কিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা। যেমন নিঃস্ব ব্যক্তির, নিঃস্ব ব্যক্তি মানে হচ্ছে যার কিছুই নেই, টাকা পয়সা বাড়িঘর কিছুই নেই, এরকম নিঃস্ব ব্যক্তির মোটর গাড়ির অর্থাৎ গাড়ির মালিক হওয়ার ইচ্ছাকে চাহিদা বলা যাবে না। তবে মোটর গাড়ি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পর ক্রয়ের ইচ্ছা প্রকাশ করলে তাকে চাহিদা বলা যাবে। ক্লিয়ার? চাহিদা ম্যাম, এটা একটু আবার বোঝালে ভালো হতো। কোনটা বলো? চাহিদা? ইয়েস ম্যাম। আচ্ছা, বলছে যে চাহিদা হতে হলে তোমাকে তিনটা শর্ত অবশ্যই থাকতে হবে। এই তিনটা শর্তের যে কোনো একটা শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না। সেই শর্ত তিনটি কি? যে কোনো কিছুর অভাব থাকতে হবে। অভাব কিন্তু এর আগের সংজ্ঞাটাতে আমরা পড়লাম যে প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে। এখন কোনো কিছুর অভাব থাকতে হবে তোমার মধ্যে, সেই অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ অভাব পূরণ করার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করার মতো ক্ষমতা বা সামর্থ্য ব্যক্তির থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে। যে অভাব আছে, অভাব পূরণের সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করার কোনো ইচ্ছা নেই, তাহলে কিন্তু আমরা সেটাকে চাহিদা বলতে পারবো না। কথা ক্লিয়ার? যে চাহিদা হতে হলে অভাব থাকতে হবে, সেই অভাব পূরণের সামর্থ্য থাকতে হবে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, তাহলেই সেটাকে আমরা চাহিদা বলতে পারবো। জি ম্যাম। ওকে, এরপরে দেখো বিপণন অর্পণ, অর্থাৎ চিত্রের মধ্যে যেটা আমরা পড়েছিলাম, পণ্য ও সেবা।
বিপণন অর্পণ হচ্ছে প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের জন্য, অর্থাৎ সন্তুষ্টির জন্য বা সন্তুষ্টি পূরণের জন্য বাজারে উপস্থাপনকৃত পণ্য, সেবা, তথ্য বা অভিজ্ঞতার সমন্বয়। এক্ষেত্রে ব্যক্তি, স্থান, সংগঠন, তথ্য এবং ধারণাও বিপণন অর্পণের অন্তর্ভুক্ত। পণ্য, সেবা ও অভিজ্ঞতা সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। পণ্য ইংরেজিতে যাকে আমরা বলি প্রোডাক্ট, মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উপযোগী যা কিছু বাজারে পাওয়া যায় তাই পণ্য। পণ্যের একটা সংজ্ঞা তোমরা পেলে, যে মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উপযোগী যা কিছু বাজারে পাওয়া যায় তাই হচ্ছে পণ্য। আবার অন্যভাবে বলা যায়, পণ্য হচ্ছে অভাব বা প্রয়োজনের সন্তুষ্টি বিধান করতে পারে এমন কিছু যা বাজারের মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার অথবা ভোগের জন্য উপস্থাপন করা যায়। পণ্যের এখানে দুটো সংজ্ঞা দেওয়া আছে, যার কাছে যেটা সহজ মনে হয় সেটাই শিখবে। সেবা, ব্যক্তি, স্থান, কার্যক্রম, সংগঠন এবং ধারণাও পণ্য, অর্থাৎ কোন কোন বিষয়গুলো পণ্যের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে সেবা, ব্যক্তি, স্থান, কার্যক্রম, সংগঠন এবং ধারণা। যেমন অভিজ্ঞতা অর্জনে কোনো ঘটনা কাজ করবে, বিনোদনের জন্য টেলিভিশনের কোনো চ্যানেলের অনুষ্ঠান দেখবে, ছুটি কাটানোর জন্য কোথায় যাবে, কোন সংগঠনকে বা প্রতিষ্ঠানকে চাঁদা দিবে, কোন ধারণা গ্রহণ করবে ইত্যাদি বিষয়ে ভোক্তারা সিদ্ধান্ত নেয়। তাই ভোক্তার কাছে এগুলো সবই পণ্য। ক্লিয়ার কথা? যে পণ্য হচ্ছে মানুষের প্রয়োজন বা অভাব পূরণ করতে পারে জি ম্যাম। এমন কিছু যা বাজারে পাওয়া যায়। এরপরে হচ্ছে সেবা, ইংরেজিতে বলা হয় সার্ভিসেস। সেবা হচ্ছে সুনির্দিষ্ট ও অদৃশ্য কাজ যা অভাব পূরণ করতে পারে এবং এক পক্ষ অন্য পক্ষের সাথে লেনদেন করতে পারে, কিন্তু মালিকানায় কোনো প্রভাব ফেলে না। খেয়াল করো, বলছে সেবা সুনির্দিষ্ট ও অদৃশ্য কাজ যা অভাব পূরণ করতে পারে এবং এক পক্ষ অন্য পক্ষের সাথে লেনদেন করতে পারে, কিন্তু মালিকানায় কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ মালিকানা হস্তান্তরিত হবে না। যেমন পরিবহন সেবা, যে আমরা রিক্সা কিংবা বাস, ট্যাক্সি, সিএনজি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ঠিক আছে? অর্থাৎ সেই রিক্সা ড্রাইভার কিংবা সিএনজি ড্রাইভার, গাড়ি ড্রাইভার, এরা কিন্তু আমাকে পরিবহনের মাধ্যমে সেবা দিচ্ছে, কিন্তু তুমি কিন্তু সেই পরিবহনের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর তুমি কিন্তু সেই পরিবহনের মালিক হয়ে যাচ্ছ না, ঠিক আছে? এই কারণে এখানে বলা হয়েছে যে মালিকানায় কোনো প্রভাব ফেলে না। ঠিক একইভাবে স্বাস্থ্য সেবা, অর্থাৎ আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের চিকিৎসা করেন অর্থের বিনিময়ে, কিন্তু ডাক্তারের মালিকানা কিন্তু তোমার হয়ে যায় না, যে তুমি সেবাটা গ্রহণ করে কিন্তু তুমি ডাক্তার হয়ে যাচ্ছ না, কিংবা ডাক্তারের ডাক্তারি সার্টিফিকেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, ঠিক আছে? একইভাবে ব্যাংকিং সেবা, হোস্টেল সেবা, সেলুন, বিউটি পার্লার, আইনি সহায়তা ইত্যাদি, অর্থাৎ এগুলো তোমার সেবার মধ্যে পড়ছে। তাহলে সেবাটা কি? সেবা হচ্ছে সুনির্দিষ্ট ও অদৃশ্য কাজ, অর্থাৎ সেবা কিন্তু আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি, যা অভাব পূরণ করতে পারে এবং এক পক্ষ অন্য পক্ষের সাথে লেনদেন করে, কিন্তু মালিকানায় কোনো প্রভাব ফেলে না। সেবার উদাহরণগুলো হচ্ছে পরিবহন সেবা, স্বাস্থ্য সেবা, ব্যাংকিং সেবা, হোস্টেল সেবা, সেলুন, বিউটি পার্লার, আইনি সহায়তা ইত্যাদি। এরপরে হচ্ছে অভিজ্ঞতা, ইংরেজিতে বলা হয় এক্সপেরিয়েন্স। কোন বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। খেয়াল করে লাইনটা আমি আন্ডারলাইন করেছি, একদম সহজ একটা সংজ্ঞা, যে কোনো বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। তাই বলা যায় অভিজ্ঞতা হচ্ছে কোনো একটি কাজের মাধ্যমে জ্ঞান বা দক্ষতা
অর্জন করা। বিভিন্ন ধরনের সেবা ও পণ্যের মাধ্যমে একটি প্রতিষ্ঠান অভিজ্ঞতা সৃষ্টি, সংহত ও বিপণন করতে পারে। দূরদর্শী বিপণনকারীরা পণ্যের বৈশিষ্ট্য ও সেবা বিক্রয়ের পরিবর্তে ব্র্যান্ড ও ব্র্যান্ডের অভিজ্ঞতা ক্রয়ের জন্য ভোক্তাদের অফার দেয়। এখান থেকে শুধু এই লাইনটা পড়লেই হবে তোমাদের। অভিজ্ঞতা কি বা অভিজ্ঞতা কাকে বলে জ্ঞানমূলক প্রশ্ন প্রায় হয়, যে কোনো বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলে। এর পরেরটা ছিল আমাদের ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। প্রথমেই ক্রেতা ভ্যালু, ইংরেজিতে বলা হয় কাস্টমার ভ্যালু। পণ্যের মান, প্রাপ্ত সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাই হলো ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালুর ক্ষেত্রে তিনটা বিষয় সরি খেয়াল করো। পণ্যের মান, প্রাপ্ত সেবা অর্থাৎ পণ্যের মানটা কেমন, সেই পণ্য ব্যবহার করে তুমি কি ধরনের সেবা পাচ্ছ, এবং মূল্যের সমন্বয় অর্থাৎ সেই পণ্যটির মূল্য কত। এই তিনটি বিষয়ের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে ক্রেতা ভ্যালু। অন্যভাবে বলা যায়, পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে ক্রেতার প্রাপ্ত সুবিধা এবং পণ্য গ্রহণের জন্য প্রদেয় ব্যয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে। ক্রেতা ভ্যালুর দুটো সংজ্ঞা দেওয়া আছে, যার কাছে যেটা সহজ মনে হয় সেটা শিখে রাখবে। এরপর খেয়াল করো, আমি কিছু লাইন ব্র্যাকেটের ভিতরে রেখেছি এখানে। যে পণ্য মূল্য ঠিক রেখে পণ্যের মান ও সেবা বাড়ালে ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায়। অন্যদিকে পণ্য মান ঠিক রেখে মূল্য বা খরচ বৃদ্ধি পেলে ক্রেতা ভ্যালু হ্রাস পায়। এই লাইনটা কি বুঝতে পেরেছো? যে পণ্যের মূল্য ঠিক রেখে পণ্যের মান এবং সেবা যখন বাড়াবে তখন ক্রেতা ভ্যালু বৃদ্ধি পাবে। আবার পণ্যের মান ঠিক রেখে মূল্য বা খরচ বৃদ্ধি পেলে তখন ক্রেতা ভ্যালু হ্রাস পায়। ক্রেতারা সব সময় পণ্যের ভ্যালু ও খরচ সুনির্দিষ্টভাবে বা উদ্দেশ্য ভিত্তিক বিশ্লেষণ করে না, ভ্যালুর উপলব্ধির ভিত্তিতে পণ্য নির্বাচন করে। সন্তুষ্টির তুলনায় খরচ বেশি হলে ক্রেতারা বিকল্প পণ্য বা প্রতিযোগীদের পণ্য ক্রয় করতে পারে। ক্রেতা ভ্যালু সৃষ্টি করা গেলে ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আনুগত্য বৃদ্ধি পায় এবং তাদেরকে দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব হয়, অর্থাৎ দীর্ঘদিন সেই কাস্টমারকে প্রতিষ্ঠান ধরে রাখতে পারে। এই কারণে আধুনিক বিপণনের অন্যতম উদ্দেশ্য হলো ক্রেতা ভ্যালু সৃষ্টি করা। আচ্ছা, এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে যে আধুনিক বিপণনের অন্যতম উদ্দেশ্য কি, তখন আনসার হবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা। যে সকল উপায়ে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায় তাদের মধ্যে অন্যতম হলো ক্রেতাদের আনুগত্য অর্জন, ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখা, ক্রেতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের কিছু অংশ পণ্য ও সেবার মান বৃদ্ধিতে ব্যবহার করা ইত্যাদি। তাছাড়া ভোক্তাদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং ব্যয়িত অর্থের তুলনায় অধিক সুবিধা প্রদানের মাধ্যমেও ভ্যালু সৃষ্টি করা যায়। এই প্যারা থেকে তুমি লিখতে পারবা যে ক্রেতা ভ্যালু কিভাবে সৃষ্টি করা যায়। আর ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায়, প্রথমে সংজ্ঞাটা দিতে পারো, তারপরে হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে যে লাইনগুলো রেখেছি এই লাইনগুলো দিয়ে ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায় এই প্রশ্নের আনসার তোমরা লিখতে পারবে। এরপর দেখো ক্রেতা সন্তুষ্টি, কাস্টমার স্যাটিসফ্যাকশন। একটু খেয়াল করো যে আমি এখান থেকে কিছু লাইন দাগিয়েছি। যে প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতির সৃষ্টি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে। অর্থাৎ পণ্যটি সম্পর্কে ক্রেতা যে প্রত্যাশা করেছিল, পণ্য ব্যবহার করার পরে যে সে সুবিধা পেল, এই প্রত্যাশা এবং প্রাপ্ত সুবিধার তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতির সৃষ্টি হয় সেটাকে ক্রেতা সন্তুষ্টি বলা হচ্ছে।
এরপরে একটা লাইন বাদ দিয়ে খেয়াল করো যে পূর্ব ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধু বান্ধবদের মন্তব্য এবং বিপণনকারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে ওঠে, অর্থাৎ পণ্য সম্পর্কে প্রত্যাশা গড়ে ওঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে তারা অসন্তুষ্ট হয়, অর্থাৎ যা সে প্রত্যাশা করেছিল পণ্য ব্যবহার করে যদি প্রত্যাশার সাথে কার্যকারিতা কম হয় তখন ক্রেতা অসন্তুষ্ট হয়। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়, আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে অনুপ্রাণিত হয়, অর্থাৎ ক্রেতারা বারবার সেই পণ্যটি কিনতে উৎসাহিত হয়। ক্রেতা ভ্যালু এবং ক্রেতার সন্তুষ্টি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। জি ম্যাম। ওকে, এরপর দেখো বিনিময় ও সম্পর্ক। প্রথমে আমরা পড়বো বিনিময় বা এক্সচেঞ্জ। কিছু প্রদানের মাধ্যমে কারো কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তু অর্জনই হলো বিনিময়, অর্থাৎ কাউকে কিছু দিয়ে তার নিকট থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভের কাজকে বিনিময় বলে। যেমন একজন ভোট প্রার্থী ভোট প্রত্যাশা করে, ধর্মীয় প্রতিষ্ঠান চায় সদস্য বাড়াতে, বাদক দল চায় শ্রোতা বাড়াতে এবং সমাজ সংস্কারক দল তাদের ধারণা গ্রহণযোগ্য করতে চায়। এগুলো হচ্ছে বিনিময়ের উদাহরণ। বিনিময়টা কি আরেকবার খেয়াল করো, যে কাউকে কিছু দিয়ে তার নিকট থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভের কাজকে বিনিময় বলে। এরপরটা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন বা রিলেশনশিপ মার্কেটিং। সম্পর্ক ভিত্তিক বিপণন হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য পণ্য বা সেবা বিপণনের সাথে জড়িত পক্ষগুলোর মধ্যে দীর্ঘকালীন সুসম্পর্ক সৃষ্টি, অর্থাৎ দীর্ঘমেয়াদী সুসম্পর্ক সৃষ্টি ও রক্ষার কার্যক্রম। এটা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণনের সংজ্ঞা, প্রথম লাইনটা, যে সম্পর্ক ভিত্তিক বিপণন হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের বা বিপণনের লক্ষ্য অর্জনের জন্য পণ্য বা সেবা বিপণনের সাথে জড়িত পক্ষগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক সৃষ্টি ও রক্ষার কার্যক্রম। বিপণনে জড়িত পক্ষগুলো হচ্ছে ক্রেতা, বিক্রেতা, পরিবেশক, সরবরাহকারী এবং পরিবেশকরা পণ্য, সেবা, ধারণা বা অন্যান্য বিষয়ের প্রত্যাশিত বিনিময় সম্পর্ক তৈরি ও রক্ষা করতে চায়। এই জন্য বিপণন পক্ষগুলো ক্রেতা ধরে রাখা এবং কোম্পানির সাথে তাদের ব্যবসা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করে। বিপণনের মৌলিক ধারণার সর্বশেষ বিষয়টি হচ্ছে বাজার, ইংরেজিতে বলা হয় মার্কেট। বিভিন্ন দৃষ্টিকোণ এবং ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে বাজার শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়, তবে বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে কোনো একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি, তোমরা এই সংজ্ঞাটি পড়বে, কারণ বিপণনের বাজারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করা হয়। যেমন অর্থনীতির দৃষ্টিকোণ থেকে কিন্তু বাজারের সংজ্ঞা অন্যরকম। আমরা যেহেতু বিপণন পড়ছি, মার্কেটিং পড়ছি, সো মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে বাজার কি আমরা সেটাই শিখব। যে মার্কেটিং বা বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে কোনো একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। খেয়াল করো, দুটো শব্দ, বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতা। বর্তমান ক্রেতা কারা? যে কোনো একটি পণ্য এখন যারা ক্রয় করছে তারা হচ্ছে বর্তমান ক্রেতা, আর ভবিষ্যতে যারা ক্রয় করতে পারে তারা হচ্ছে সম্ভাব্য ক্রেতা। এ কারণে বাজারের সংজ্ঞায় বলা হয়েছে যে বাজার হচ্ছে কোনো একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। যেমন একজন ছাত্রের এখন বই খাতার প্রয়োজন হওয়ায় সে এগুলোর বর্তমান ক্রেতা, অর্থাৎ বই খাতার বর্তমান ক্রেতা হচ্ছে
ছাত্র, এবং ভবিষ্যতে সেই ছাত্র গাড়ি কিনতে পারে বলে সে গাড়ির সম্ভাব্য ক্রেতা। অর্থাৎ এই ছাত্রই পড়াশোনা শেষ করে যখন চাকরি করবে কিংবা ব্যবসা করবে তখন সে গাড়ি কিনতে পারে, সেই কারণে এই ছাত্রই হচ্ছে গাড়ির সম্ভাব্য ক্রেতা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা যা পড়লাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। সবার সামনে বই আছে তো না? প্রথম প্রশ্ন দেখো, ক জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ এই অধ্যায়ের শেষে দেখো লেখা আছে ক জ্ঞানমূলক প্রশ্ন। সেই জ্ঞানমূলক প্রশ্নের 2 থেকে 9 নাম্বার, অর্থাৎ আজকে আমরা বিপণনের যে মৌলিক ধারণাগুলো পড়লাম সেই মৌলিক ধারণাগুলোর মধ্য থেকেই 2 থেকে 9 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা পাবে। যাদের কাছে বই আছে তারা বইতে দাগিয়ে নাও, আর যারা এখনো বই কেনোনি তারা একটু খাতায় লিখে ফেলো। প্রথম প্রশ্ন কমপ্লিট হয়েছে সবার? জ্ঞানমূলক প্রশ্ন কি খুঁজে পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, শুধু একজনই কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছ, বাকিদের কোনো সারা শব্দ নেই। আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। জ্ঞানমূলক প্রশ্ন খুঁজে পেয়েছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এর সেকেন্ড কোশ্চেন যেটা দেখো, ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায়? এটা অনুধাবনের প্রশ্নের মধ্যে খুঁজে পাবে। ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায়? জি ম্যাম। পেয়েছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। 3 নাম্বার প্রশ্ন, কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়? এটাও অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে, খুঁজে দেখো। পেয়েছো? কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়? ম্যাম এই কোশ্চেনগুলো কি বইয়েতেই? হ্যাঁ, বইতে তোমার দেখো যে জ্ঞানমূলক প্রশ্নের পরেই অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে, ওখানেই তুমি খুঁজে পাবে। ও আচ্ছা, আমি ভাবলাম বই থেকে কোশ্চেন আছে। কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়? আমার এই বইতে 5 নাম্বার প্রশ্ন। এখন তোমাদের বইয়ের সাথে আমার প্রশ্নের নাম্বার নাও মিলতে পারে। জি ম্যাম, পেয়েছি। ওকে, এরপরে 4 নাম্বার প্রশ্ন যেটা, ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়? এটাও তোমরা বইতে একটু খুঁজে পাবে। ক্রেতা সন্তুষ্টি, এটা আমার বইতে 18 নাম্বার প্রশ্ন, তোমাদের এর আশেপাশেই হবে, একটু খুঁজে দেখো। পেয়েছি ম্যাম। ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়? কত নম্বর প্রশ্ন বাবা তোমার বইতে? 30। 30। আচ্ছা, সবাই একটু দেখো যে 30 নম্বর প্রশ্ন, ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়? পেয়েছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে, বিপণন কিভাবে ভোক্তা সন্তুষ্টি বিধান করে ব্যাখ্যা করো। এটাও খুঁজে পাবে। বিপণন কিভাবে, জি ম্যাম, এটাও পেয়েছি। জি ম্যাম, পেয়েছি। কত নাম্বার বলো? 26। 26 নাম্বার। আচ্ছা, তোমাদের হচ্ছে 26, আমার এখানে 24। 26 নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।
আরেকটা দেখো, চাহিদার ক্ষেত্রে 3টি শর্ত প্রযোজ্য, ব্যাখ্যা করো। রাজশাহী 2019-এ এই প্রশ্নটি এসছে। চাহিদার ক্ষেত্রে 3টি শর্ত। জি ম্যাম পেয়েছি। পেয়েছি নাম্বার বলো। 28 28। নম্বর। আচ্ছা ঠিক আছে, তোমরা আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যে একদম প্রথমে যে আমরা পড়লাম প্রয়োজন, অভাব, চাহিদা, এটা তোমাদের বইতে দেখো 1.06 প্রয়োজন, অভাব এবং চাহিদার মধ্যে পার্থক্য আছে 1.06। জি ম্যাম। এটাও একটু টিক দিয়ে রাখো, এই পার্থক্যগুলো একটু পড়বা। হ্যাঁ, অনেক সময় অনুধাবনের প্রশ্ন হিসেবে আসে যে চাহিদা বা অভাবের মধ্যে 2টি পার্থক্য দেখাও, অথবা প্রয়োজন অভাবের মধ্যে 2টি পার্থক্য দেখাও, ঠিক আছে, অথবা প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে 2টি পার্থক্য দেখাও, এরকম করে প্রশ্ন হতে পারে। কথা ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা যা পড়লাম বিপণন ধারণার অন্তর্ভুক্ত মৌলিক বিষয়াবলী, আজকের পড়া সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, যে ম্যাডাম আমি এটা বুঝিনি। কারো কোনো প্রশ্ন নেই? নো ম্যাম। আচ্ছা, কেউ আমাকে একজন বলো তো যে প্রয়োজন কি? ম্যাম যখন আমরা অভাবগ্রস্ত থাকি তখন আমাদের যেটা প্রয়োজন হয়। না, আমি কি তাই বলেছিলাম অভাবগ্রস্ত থাকতে? না। ম্যাম আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলো। ভোক্তা যখন কোনো কিছু পাওয়া পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করে, তখন তার যে অনুভূতিটা প্রকাশ পায় তাই হচ্ছে প্রয়োজন। হ্যাঁ, ভেরি গুড। যে ব্যক্তি বা ভোক্তা যখন কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করে, তখন তার যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটাই হচ্ছে প্রয়োজন। ঠিক আছে, যেমন তোমার অনেক তৃষ্ণা পেয়েছে, তখন তুমি কিসের প্রয়োজন অনুভব করো বলো? তৃষ্ণা পেলে মানুষ কিসের প্রয়োজন অনুভব ম্যাম করে? বুঝিনি। তৃষ্ণা, তৃষ্ণা বুঝো তো? পানির। পানি। হ্যাঁ, এই যে তোমার তখন যে অনুভূতি হলো, যে তখন তুমি মনে যে আশেপাশে কোথাও পানি পাচ্ছ না, তুমি নিজেকে পানি পাওয়া থেকে বঞ্চিত মনে করছো না? তখন জি তোমার ম্যাম। যে তখন তোমার যে অনুভূতি, এটাই হচ্ছে তোমার প্রয়োজন। ঠিক আছে, যে প্রচন্ড রোদ, তুমি কোথাও যাচ্ছ, রিক্সা পাচ্ছ না, হ্যাঁ, তোমাকে হেঁটে যেতে হচ্ছে, প্রচন্ড রোদ, তখন তোমার কিসের প্রয়োজন অনুভব করবা? কি থেকে নিজেকে বঞ্চিত মনে করবা বলো? প্রচন্ড ম্যাম রোদে, প্রশ্নটা আরেকবার করুন। প্রচন্ড রোদের মধ্যে তুমি হেঁটে যাচ্ছ, আশেপাশে কোনো রিক্সা নাই, কোনো সিএনজি নাই। ম্যাম তখন ছাতাকে। হ্যাঁ, ভেরি গুড। তখন তোমার নিজেকে ছাতা থেকে বঞ্চিত মনে হবে, যে ইস, যদি এখন আমার একটা ছাতা থাকতো, তাহলে এই রোদের হাত থেকে আমি বাঁচতে পারতাম। ঠিক আছে, তখন ছাতাটাই হচ্ছে তোমার প্রয়োজন। আর অভাবটা কি? কি বলতে পারবে অভাব? কোথায় গেল? হ্যাঁ, প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে। হ্যাঁ, ঠিক আছে, একটা উদাহরণ দাও তো, বইয়ের উদাহরণ ছাড়া। পারবে? অভাবের উদাহরণ বলছে প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি। ম্যাম হ্যাঁ যেমন আমাদের যখন আমাদের এই যে রোদের যে উদাহরণটা, ওরকমটা হ্যাঁ হতে পারে না যে যখন আমরা রোদে দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমাদের কাছে ছাতা নেই, তখন আমাদের ছাতাটা প্রয়োজন, তখন আমরা সেটা পাচ্ছি না, এরকম হতে পারে না।
হ্যাঁ, ধরো তুমি যখন প্রচন্ড রোদে তখন তোমার হচ্ছে যে ছায়ার প্রয়োজন। হ্যাঁ, এখন সেই ছায়াটা তুমি কিভাবে পেতে পারো? ছায়াটা পেতে পারো যে তোমার কাছে যদি একটা ছাতা থাকে, ছাতাটা তুমি মাথার উপর ধরলেই ছায়া পাবে। ঠিক আছে? জি ম্যাম। তখন তোমার প্রয়োজনটা হচ্ছে ছায়া। এই ছায়া যখন তোমার জ্ঞান, সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা বস্তুগত ধারণায়, তখন ছাতাটা কিন্তু হচ্ছে তোমার বস্তুগত ধারণা। ঠিক আছে? জি ম্যাম। তখন তুমি অভাব বোধ করবা ছাতার। ওকে, ভেরি গুড। আর চাহিদা কি? চাহিদার জন্য আমাদের কয়টা শর্ত দরকার ছিল মনে আছে? যে চাহিদা হতে হলে কয়টি শর্ত থাকতে হবে? 3টা। 3টা, ভেরি গুড। কি কি? 3টি। হ্যাঁ, 3টি। ব্যক্তির জ্ঞান, সরি, না, কোনো কিছুর অভাব পূরণের সামর্থ্য আর অর্থ ব্যয়ের ইচ্ছা। ভেরি গুড। কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতা এবং অর্থ ব্যয় করার ইচ্ছা, এই 3টি শর্তই থাকতে হবে। এই 3টি শর্ত না থাকলে কোনো চাহিদা হবে না। ভেরি গুড। আর কোনো প্রশ্ন? ক্রেতা ভ্যালু মনে আছে? জি ম্যাম। বলো তো কি ছিল ক্রেতা ভ্যালু? পণ্যের মান, প্রাপ্ত সেবা এবং পণ্যের মান, প্রাপ্ত সমন্বয়। সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাই হলো ক্রেতা ভ্যালু। ভেরি গুড, তাই হচ্ছে ক্রেতা ভ্যালু। আচ্ছা, আমার সময় এখানে শেষ দেখাচ্ছে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। আজকে যা পড়া দিলাম বাসায় আশা করি সবাই একটু দেখবে যে প্রশ্নগুলো আমরা দিলাম। হ্যাঁ, পড়বে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে যে ম্যাডাম আমি এই লাইনটা বুঝিনি কিংবা এই প্রশ্নের উত্তরটা আমি বুঝিনি।